সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ম্যাথমেটিক্স সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর দেখে নিন। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 50 মিনিট সময় কিন্তু দেওয়া থাকবে। দেখো কোন কোন অধ্যায় তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এখানে তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে 16 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে এই সমস্ত অঙ্কগুলো, ঠিক আছে। 7 থেকে 16 নম্বর পর্যন্ত যে অধ্যায় রয়েছে এই সমস্ত অধ্যায়গুলো। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। তোমাদের প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 5টি, ঠিক আছে, যেগুলোর মান 1 নম্বর করে। এই 5টি প্রশ্ন পাটিগণিত থেকে থাকবে 2টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে থাকবে 2টি। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এখানে তোমাদের একটি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, পাটিগণিত থেকে, অর্থাৎ একটির উত্তর করতে হবে, 2টি দেওয়া থাকবে, ঠিক আছে। পাটিগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে। এরপর হচ্ছে পাটিগণিত থেকে তোমাদের আরও 2টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বর মানের, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে তোমাদের 7, 9, 12 আর 15 এই যে অধ্যায় রয়েছে এই 4টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির তোমাদের সমাধান করতে হবে। নেক্সট বীজগণিত থেকে তোমাদের 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। এগুলো হচ্ছে তোমাদের 16 নম্বর যে অধ্যায় নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখার সম্পর্কিত ধারণা, এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 2টির সমাধান করতে হবে। নেক্সট হচ্ছে জ্যামিতি থেকে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর মানের, 3 দুগুণে 6 নম্বর। এখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদের টোটাল 25 নম্বরের প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। ওকে, চলো আমরা এখন একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা পরপর দেখে নেব। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নপত্রের কি দেওয়া রয়েছে 1 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লেখন। এখানে এ বি হচ্ছে একটি রশ্মি, ঠিক আছে। এই রশ্মির প্রান্তবিন্দু কটা? একটাই রশ্মি, ঠিক আছে। ডান দিকে বা বাঁ দিকে এটাকে যত খুশি একদিকে কিন্তু বাড়ানো যাবে, ঠিক আছে, যত খুশি, কিন্তু এর প্রান্তবিন্দু হচ্ছে একটাই, এটাই হচ্ছে প্রান্তবিন্দু, এ হচ্ছে প্রান্তবিন্দু, ঠিক আছে। নেক্সট দেখো এখানে দেওয়া আছে 2-3 সসীম দশমিক না 2-3 সসীম দশমিক না আবৃত দশমিক সংখ্যা। তো এটা হচ্ছে একটি আবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ 2-3কে যদি আমরা ভাগ করি, 2কে 3 দিয়ে ভাগ করি, তো এটা কি একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এটা পরিবর্তন হবে, এটা কিন্তু শেষ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটি আবৃত দশমিক। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে 120 টাকার 15% কত টাকা। তো উত্তর কি লিখবেন? 120 টাকার 15% মানে কত? 120 গুণ 15/100, এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 18 টাকা। সুতরাং 120 টাকার 15% সমান হচ্ছে 18 টাকা। এরপর দেখো 4 নম্বর দাগে 4 ডেসিমিটার 6 মিলিমিটার সমান কত মিলিমিটার। তো এখানে এই যে ডেসিমিটারটাকে কি করতে হবে? মিলিমিটার করতে হবে। 4 ডেসিমিটারটাকে মিলিমিটার মানে কি? 4 ডেসি সেন্টিমিলি, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তো 4 গুণ 100 যোগ 6 সমান 406 মিলিমিটার, ঠিক আছে। এরপর হচ্ছে 5 নম্বর দাগে ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কটি লেখো। তো ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। এরকম একটি ঘনক হয়, তো শীর্ষবিন্দু কোনগুলো? যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে হচ্ছে এই যে কোণগুলো, ঠিক আছে, কোণগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। এরপর 2 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 2 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? তো বর্গক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করতে হয়? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, 4 গুণ 10.5 হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তো গুণ করলে কত হচ্ছে? 42 সেন্টিমিটার, অর্থাৎ এই বর্গক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। 2 নম্বর দাগে 24, 36, 54 এর গসাগু নির্ণয় করো। তো এগুলোর গসাগু নির্ণয় করার জন্য আমরা এগুলোকে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। 24কে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 দিয়ে ভাঙলাম, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24 হয়। 36 2 দুগুণ 4, 3 8 3 4 12 আর 3 12 36। এবার 54কে ভাঙছি আমরা, 3 দুগুণ 6, 6 দুগুণে 3 দুগুণ 6, ঠিক আছে, 3 6 18 আর 3 18 54 হয়। এবার গসাগু বের করার জন্য আমরা কি করব? সবার মধ্যে যেটা সাধারণ রয়েছে সেটা আমরা লিখবো, ঠিক আছে। যেমন এখানে 2 হচ্ছে একটা আছে, এখানে 2 দুটো আছে, এখানে 2 তিনটে, তো সব থেকে কম যেটা আছে সেটা আমাদের নিতে হবে। 2 আমরা একটা পাবো। এরপর 3 হচ্ছে, এখানে 3টে আছে, এখানে 2টি আছে, এখানে একটা আছে, তো একটা 3 পাবো। তো 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয়। সুতরাং 24, 36, 54 এর গসাগু হচ্ছে 6, ঠিক আছে। এর গসাগু হয়ে গেল আমাদের 6। 3 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে 4.15 থেকে 2.646 বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে। তো
প্রথমে কি বলা হয়েছে না 4.15 থেকে এটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো আমরা বিয়োগটা প্রথমে করব, 4.15 থেকে 2.646 বিয়োগ করব, বিয়োগফল হচ্ছে 1.504। এবার বলা হচ্ছে যে এই বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যায়। তো 10 থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। 10 বিয়োগ 1.504 এর সঙ্গে বিয়োগ করতে হবে, বিয়োগফল হচ্ছে আমাদের 8.496 হবে। আমরা উত্তর লিখবো, অতএব বিয়োগফলের সঙ্গে 8.496 বিয়োগ করলে 10 পাওয়া যাবে, ঠিক আছে। 2 নম্বর দেখা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে এখানে দেওয়া আছে 170 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 সেমি হলে প্রস্থ কত? এখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত? 170 সেন্টিমিটার। এবার আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। এখানে প্রস্থ কত সেটা বের করতে হবে। তো প্রস্থ বের করার জন্য আমরা কি করব? আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য গুণ 2/2, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তো পরিসীমা হচ্ছে 170 বিয়োগ দৈর্ঘ্য হচ্ছে 50 গুণ 2/2, ঠিক আছে। তো 170, 50 গুণ 100 হয়, 170 বিয়োগ 100/2 সমান সমান কত হচ্ছে? 170 থেকে 100 বিয়োগ করে 70 হয়, 70/2 সমান সমান 70কে 2 দিয়ে ভাগ করা হয় 35, তো 35 সেন্টিমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ আমরা কত পেলাম? 35 সেন্টিমিটার। 3 নম্বর দেখা দেওয়া আছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এখানে দেওয়া আছে 98,765 এর নিকটতম তা নির্ণয় করো। তোমরা কিভাবে করবো? এই যে এই সংখ্যাগুলো আমাদের প্রথমে কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তার জন্য সংখ্যাগুলোকে ভেঙে নিচ্ছি। যেমন 28কে ভাঙছি 2 2 4, 4 7 28, 33 3 11 33, আর 42 কি হবে? 2 3 2 6, 6 7 42, আর 77 হচ্ছে 7 11 77। এবার আমরা লসাগু নির্ণয় করব। 2 এখানে সর্বাধিক যেটা আছে সেটা আমরা নেব, ঠিক আছে। 2 এখানে দুটো আছে, এখানে নেই, এখানেও নেই, এখানে দুটো 2 আমাদের নিতে হবে। 7 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে নেই, এখানে একটা আছে, এখানে নেই, তো 7 একটা নেব। আর 3 হচ্ছে এখানে একটা আছে, এখানেও একটা আছে, এখানে নেই, এখানে নেই, তো 3 একটা পাবো। 11 হচ্ছে এখানে একটা 11 আছে, আর বাকিগুলো তো নেই, তো 11 একটা নেব। তো সবগুলোকে গুণ করতে হবে, গুণফল হচ্ছে আমাদের 924। এটা হয়ে গেল আমাদের এই সংখ্যাগুলোর লসাগু। এবার কি করব? এবার আমরা কি করবো? এই যে মূল সংখ্যা 98,765, ঠিক আছে, একে এই যে আমরা লসাগু পেলাম 924, এটা দিয়ে ভাগ করবো। তো ভাগ করার জন্য প্রথমে আমরা 1 দিয়ে দিয়েছি 924, এবার বিয়োগ করলাম, বিয়োগফল হচ্ছে আমাদের কত? 63 হবে। তারপর আমরা একটা সংখ্যা নামাবো, 6টা নামালে কিন্তু হচ্ছে না, সুতরাং আমাদের 5টাকেও নামাতে হবে। দুটো সংখ্যা নামানোর জন্য এখানে শূন্যটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর 6 দিয়ে আমরা দিচ্ছি, 6কে 924 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 5544। এবার আমরা করবো বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ হচ্ছে 821। এবার যে 821 হচ্ছে, 821টা যদি আমরা এই সংখ্যাটার সঙ্গে বিয়োগ করি তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার যদি এই 924, এই যে 924 সেখান থেকে 821টা আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 103, অথবা এই 103 যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলেও কিন্তু এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। কিন্তু আমরা কি করব? যেহেতু বলা হয়েছে এর নিকটতম মানে এখানে 103টাকে কিন্তু যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? 98,765 সঙ্গে 103টাকে যোগ করব। যোগফল হচ্ছে কত? 98,868। সুতরাং আমরা এখানে উত্তর লিখব, অতএব 28, 33, 42 ও 7 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এর নিকটতম তা হলো এত, ঠিক আছে, 98,868। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে কিন্তু এই সমাধানটিকে তোমরা করবে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, যোগ 7 আর বিয়োগ 11। এটাকে সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে। কীভাবে করবে? এরকম একটা রশ্মি বা সরলরেখা এভাবে আঁকবে, এভাবে আঁকার পর এভাবে কিন্তু দাগ টেনে নেবে, ঠিক আছে। এরকম করে দাগ টানতে হবে। দাগ টানার পরে এটা হচ্ছে 0, ঠিক আছে। 0 থেকে ডান দিকে যেগুলো আমাদের দাগ আছে এগুলো হবে প্লাস, ঠিক আছে। +1 +2 পর্যন্ত আমরা +2 +15 পর্যন্ত +15 পর্যন্ত আমরা এখানে দাগ টেনেছি। আর বাঁ দিকে আমরা মাইনাস কত 4 পর্যন্ত করলাম, ঠিক আছে। এবার দেখো প্রথমে কি দেওয়া আছে? +7 মানে 0 থেকে আমাদের +7 পর্যন্ত দাগ দিতে হবে। তো 0 থেকে +7 এটা আমাদের হয়ে গেল কি +7। এবার আছে -11, তো যেখানে শেষ হয়েছে তার বাঁ দিকে যাবে, প্লাস হলে ডান দিকে যাবে, মাইনাস হলে বাঁ দিকে যাবে। তো এখানে এখানে শেষ হয়েছে, তো এখান থেকে আমাদের +11 মানে এখানে কত? 7 8 9 10 11, অর্থাৎ -4 পর্যন্ত এটা হচ্ছে আমাদের -11। তো আমাদের 0 থেকে আমরা ধরবো, 0 থেকে শুরু করব এবং যেখানে শেষ হয়েছে সেই অংশটুকু। তো শেষ কোথায় হলো? আমাদের এখানে শেষ -4 শেষ হয়েছে, তো -4 এটা হয়ে গেল আমাদের যোগফল। তোমরা উত্তর লিখবো, অতএব নির্ণয় যোগফল হচ্ছে -4, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর দাগে বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগফল বিয়োগ করো। এখানে দেওয়া আছে +31 -12। তো +31 -12 ঠিক আছে। এটাকে বিপরীত সূত্র কিভাবে প্রয়োগ করব? বিপরীত সূত্র প্রয়োগ করে প্রায় +31 দেওয়া আছে। এবার এই পরের যে চিহ্ন এগুলোকে আমাদের চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করে দিতে হবে। তো এটা মাইনাস ছিল প্লাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে। এবার কি হবে?
31 আর প্লাস 12 তো যোগ করলে কত হয় 43 হয়। তো এটাই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, অতএব নির্ণয়ের যোগফল হচ্ছে 43। এরপর 3 নম্বর দেখে সরল করো, প্লাস 19 আর দেওয়া আছে প্লাস 36 আর দেওয়া আছে এখানে প্লাস এখানে মাইনাস 39। তোমরা কি করো, প্রথম অঙ্কটিকে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম। এবার লেখার পর প্লাস 19 প্লাস এখানে এই প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে 36 মাইনাস 39। তো 36 থেকে 39 বিয়োগ করলে কত হয় 3 হয়, এবং বড় সংখ্যার চিহ্নটা হবে তো বাঁ দিকে, 3-এর বাঁ দিকে মাইনাস হবে যেহেতু 39 আগে মাইনাস দেওয়া আছে। এবার কি করব, প্লাস 19 আর এই প্লাসের মাইনাস মাইনাস হবে মাইনাস 19। তো প্লাস 19 থেকে মাইনাস 3 যদি বাদ দিই কত হবে প্লাস 16 হবে। ঠিক আছে, তো 16 আমাদের হয়ে গেল সরলতম মান। নির্ণয় সরলতম মান হচ্ছে 16। ঠিক আছে, এরপর প্রশ্ন দেখো 5 নম্বর দেখে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে 3 দুগুণে 6 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে একটি আয়তঘনের কটি তল, কটি ধার ও কটি কৌণিক বিন্দু আছে। তো একটি আয়তঘনের 6টি তল আছে, 12টি ধার আছে আর 8টি কৌণিক বিন্দু আছে। ঠিক আছে, তো এরকম যদি একটি আমরা আয়তঘন অঙ্কন করি তাহলে দেখো এর কটি ধার, ধার কোনগুলো, এগুলো হচ্ছে ধার, যেমন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ঠিক আছে, তো 12টা ধার আছে আর তল আছে 6টা, মানে এই যে একটা, ঠিক আছে, 2টো 3টে 4টে আর এদিকে একটা ওদিকে একটা 6টা। আর কৌণিক বিন্দু আছে 8টা। কৌণিক বিন্দু হচ্ছে এগুলো, যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কৌণিক বিন্দু আছে। ঠিক আছে, পরের প্রশ্ন 2 নম্বর দেখে সমরেখীয় বিন্দু কাকে বলে, চিত্র এঁকে দেখাও। তো সমরেখীয় বিন্দু কাকে বলে না, কতগুলি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমরেখীয় বিন্দু বলে, আর সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। সেটা যদি আমরা একটি চিত্র এঁকে দেখাই, সেটা যদি আমরা কি বলা হয়েছে, কতগুলি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুকে যদি ছেদ করে, তো এরকম যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দু নিই পি বিন্দু, এবার এই পি বিন্দুকে যদি এই সরলরেখাগুলি ছেদ করে, ঠিক আছে, তাহলে এই যে বিন্দু এই বিন্দুটিকে বলা হবে কি সমবিন্দু, সমরেখ বিন্দু। আর এই যে সরলরেখা, এই সরলরেখাগুলি হচ্ছে কি সমবিন্দু সরলরেখা। ঠিক আছে, তো এইভাবে এটাকে অঙ্কন করে তোমাদের দেখাতে হবে এবং এর সংজ্ঞাটিকে লিখতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর দেখে শঙ্কুর সমতল কটি ও শীর্ষবিন্দু কটি। তো শঙ্কুর সমতল হচ্ছে একটি এবং শীর্ষবিন্দু হচ্ছে একটি। ঠিক আছে, তো এরকম শঙ্কু হয়, শঙ্কুর এই যে নিচের অংশ এটা হচ্ছে একটি, এটা হচ্ছে সমতল। ঠিক আছে, আর এটা হচ্ছে এর শীর্ষবিন্দু একটি আর সমতল একটি। আর যদি বলা হয় বক্রতল কটা, বক্রতলও কিন্তু একটি, এটা হচ্ছে বক্রতল। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে পি কিউ ও আর এস দুটি পরস্পরছেদী সরলরেখা আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো দেখো আমরা কিভাবে করবো এটাকে, এখানে বলা হয়েছে পি কিউ আর আর এস দুটি সরলরেখা অঙ্কন করতে। পি কিউ একটা সরলরেখা অঙ্কন করলাম আর আর এস এরকম একটি সরলরেখা অঙ্কন করলাম, এবং যারা এই ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা এরকম করে কিন্তু অঙ্কন করে দেখাতে হবে। ওকে, তো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।